আজকের পাঠ বাংলা ব্যাকরণের পদ প্রকরণ অথবা পদের প্রকারভেদ। প্রথমত, পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে। অন্যভাবে, শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকলে তাকে পদ বলে। যেমন বাক্যের মধ্যে পদ, সে বড় মনের মানুষ। এই বাক্যের চারটি পদ। প্রথম পদটি সে সর্বনাম পদ, বিভক্তি শূন্য। দ্বিতীয়টি বড় বিশেষণ পদ, এর বিভক্তি শূন্য। তৃতীয়টি মনের বিশেষ্য পদ, এর বিভক্তি এর। চতুর্থটি মানুষ বিশেষ্য পদ, এর বিভক্তি শূন্য। এবারে দ্বিতীয়টি যে সংজ্ঞায়িত করা হয়েছিল শব্দের সাথে বিভক্তিযুক্ত, তার উদাহরণ: করিম একটি শব্দ, এর সাথে বিভক্তি কে যুক্ত হয়েছে করিমকে। এখানে করিম শব্দ কে বিভক্তি। এবারে পদ পাঁচ প্রকার, যথা: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় ও ক্রিয়া। বিশেষ্য পদ বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ও প্রাকৃতিক সৃষ্টির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন: রহিম চট্টগ্রাম গিয়ে পাথরের পাহাড় ও বানর দেখিয়াছে। এখানে রহিম ব্যক্তির নাম বিশেষ্য পদ, চট্টগ্রাম স্থানের নাম বিশেষ্য পদ, পাথর বস্তুর নাম বা পদার্থের নাম বিশেষ্য পদ, পাহাড় প্রাকৃতিক সৃষ্টির নাম বিশেষ্য পদ, বানর প্রাণীর নাম। এবারে ২ নং সর্বনাম পদ। ২ নংয়ের পাঁচ প্রকারের দ্বিতীয় প্রকার। সর্বনাম পদের সংজ্ঞা: বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ও প্রাকৃতিক সৃষ্টির নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। এক কথায়, নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাই সর্বনাম পদ। এবারে উদাহরণ: সে চট্টগ্রাম গিয়ে পাথরের পাহাড় ও বানর দেখিয়াছে। এখানে বিশেষ্য পদ ছিল রহিম। রহিমের পরিবর্তে সর্বনাম পদ হয়েছে সে, অর্থাৎ রহিমের নামের পরিবর্তে সে ব্যবহার করা হয়েছে। এই কারণে ব্যক্তির নামের পরিবর্তে সে সর্বনাম পদ। তারপরে স্থান নামের পরিবর্তনে ইহা পাথর, এর নামের পরিবর্তে পাহাড়, এর পরিবর্তে ইহা বানর, এর পরিবর্তে ইহা। এগুলি সবই সর্বনাম পদের উদাহরণ। এবার ৩ নং বিশেষণ পদ। বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা বিশেষ সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। এবারে তার উদাহরণ: সে রহিম ভালো ছেলে। ভালো দ্বারা রহিম অথবা সে এর গুণ বোঝানো হয়েছে। চট্টগ্রাম নিচু, চট্টগ্রামের অবস্থান বোঝানো হয়েছে যে নিচু এলাকা। এরপরে লক্ষ লক্ষ পাথরের সংখ্যা, এই লক্ষ লক্ষ দ্বারা বোঝানো হয়েছে সংখ্যা, বিশেষণ পদ। আর যে শিক্ষার্থী পড়া ফাঁকি দেয় সে উন্নতি করতে পারে না। এই বাক্যের মধ্যে ফাঁকি দেওয়াটা এই শিক্ষার্থীর দোষ বোঝানো হয়েছে। এবারে ৪ নংয়ে আছে
অব্যয়পদ। বাক্যের অন্তর্গত যে পদ কোনো অবস্থায় পরিবর্তন হয় না অর্থাৎ ব্যয় হয় না তাই অব্যয়পদ। অব্যয়পদের উদাহরণ: যেহেতু, সেহেতু, অতএব, তথাপি, বরং, কিংবা, সুতরাং, অথবা ইত্যাদি। এগুলি সব কয়টি পদই অব্যয়ের পদের উদাহরণ। এবার ক্রিয়াপদ: যে পদ দ্বারা বাক্যের মধ্যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলবো। যেমন খাই, যাই, লিখি, দেখি, শুনি ইত্যাদি। শিক্ষার্থীরা তোমরা আজকের পাঠটি মনোযোগ সহকারে আয়ত্তে নেবে এবং শেয়ার দিয়ে অন্য শিক্ষার্থীদের আয়ত্তে নেবার জন্য সহায়তা করবে।